হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর নিয়ে বলতে হচ্ছে। এই ভবানীপুর নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কিন্তু সিঁদুর সওয়াল করছেন। কি বলছেন তিনি? শত্রুকে ঘায়েল করতে গেলে তার ঘরে ঢুকতে হবে, ঘরে ঢুকে মারতে হবে। যেমন পাকিস্তানের ঘরে ঢুকে ভারত যেভাবে মেরেছে তৃণমূল, সেখানে কিন্তু তৃণমূলের যে মাথা সেখানেই তাকে আঘাত করতে হবে। এই কথাই কিন্তু আজকে বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি একেবারে এভাবেই টার্গেট করে বলেছেন। কি তার বক্তব্য ছিল শোনাব। যদি শত্রুকে ঘায়েল করতে ঘরে ঢুকে করতে হবে। পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরেছি, সেরকম এখানে সেই পাকিস্তানের মতো অরাজকতা চালু করে দিচ্ছে টিএমসি। তো তাদের যে মাথা সেখানেই আঘাত করতে হবে। অ্যাটাকটা আমাদের শুরু করতে ভবানীপুরে। এটা বিজেপি প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তো তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন তাহলে ভবানীপুরেও হারতে পারেন, সেটা বিজেপি হারাবে। মুখ্যমন্ত্রী অপরাজেয় নয় এমনই মন্তব্য করেছেন কিন্তু দিলীপ ঘোষ। তিনি কিন্তু কথা বারবার করে উল্লেখ করেছেন। আর অন্যদিকে স্যার সংঘাত, আপনারা জানেন এই স্যার সংঘাত একেবারে অন্তিম পর্যায়ে এসে চরমে উঠেছে। কারণ ভোটের আবহে এবার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নামকেই এই মুহূর্তে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। কারণ তিনি বলছেন কমিশন আসলে বিজেপির কথা মতো কাজ করছে, বিজেপি যেভাবে তাকে চালাচ্ছে ঠিক সেভাবেই কাজ করছে কমিশন। এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করতে দেখেছি। সেই জায়গা থেকেই এইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে দুজন রয়েছেন। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছেন, অন্যদিকে ডেপুটি এডিটর পিউ রায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে অয়ন তোমার কাছে আসি। ভোট আবহে দিলীপ ঘোষের মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক, তাৎপর্যপূর্ণ। কারণ তিনি একেবারে সিঁদুরে সওয়াল করেছেন। তার এই মন্তব্যকে কিভাবে দেখা হচ্ছে? কারণ টার্গেট ভবানীপুর। বিজেপি এতদিন ধরে যেটা করছিল সেটা জাস্টিফিকেশন আজ সকালে দিলীপ ঘোষ দিয়েছেন। বিজেপি বেশ কয়েকদিন ধরে ভবানীপুর অত্যন্ত বেশিবার উচ্চারণ করছিল এবং দোলের দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখান থেকে সনাতনীদের নিয়ে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত যাত্রা করলেন সেটা ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এর আগে একাধিকবার শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন তিনি ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান। তার পরবর্তীকালে শুভেন্দু অধিকারী বলেছেন যে না, তিনি নন, বিজেপির যে কোনো ব্যক্তি যে কোনো প্রার্থী ভবানীপুরে দাঁড়াবেন এবং জয়লাভ করবেন। গতকাল আবার সেই জয়ের মার্জিন বেঁধে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, বলেছিলেন 20,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো এবং নন্দীগ্রাম এবং তারপর ভবানীপুর 2021 এবং তারপর 2026 বিজেপির পাখির চোখ কেন ভবানীপুর সেটা আজকে পরিষ্কার করলেন দিলীপ ঘোষ। এবং তিনি বললেন তাদের যে মূল প্রতিপক্ষ, তার যিনি মাথা, তার যেখানে ঘাঁটি, তার নাম ভবানীপুর। অতএব এই মুহূর্তে বিজেপির ব্যাং অন টার্গেট ভবানীপুর। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রবীর ঘোষাল এই মুহূর্তে, মাফ করুন প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, তোমার কাছে এটা বুঝে নেওয়ার চেষ্টা করবো, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 6 তারিখ বসছেন, তবে 6 তারিখেই এই ধর্নাতে তিনি তুলে দেবেন কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। হয়তো এটা বেশ কয়েকটা দিন তিনি চালাবেন। এই জায়গা থেকেই প্রশ্ন, 26-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে লড়াইটা এই পর্যায়ে কেন নিয়ে যেতে চাইছেন? দেখো, 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ রাজ্যে এসআইআর শুরু হয়েছে। তারপর থেকে গতকাল পর্যন্ত তুমি যদি হিসেব করো প্রায় 120-25 দিন হয়ে গেছে। এই 120-25 দিনে এমন কোনো দিন যায়নি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল না। এবং শুধু রাস্তায় নেমে আন্দোলন নয়, বারবার কলকাতা সি অফিসে যাওয়া হয়েছে, নির্বাচন কমিশনের দপ্তরে গেছেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, 2 বার গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি সুপ্রিম কোর্টে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআরে যখন চূড়ান্ত একটা তালিকা সামনে এলো সেখানে দেখা যাচ্ছে 60 লক্ষ অ্যাডজুডিকেশনে রয়েছে। এই 60 লক্ষ মানুষ কেন বাইরে থাকবেন, ভোটাধিকার কেন তাদের দেওয়া হবে না, এই প্রশ্নে বা তৃণমূল কংগ্রেস তুলতে শুরু করেছে। যে অসঙ্গতি রয়েছে কিছু কোথাও, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় অসঙ্গতি রয়েছে, কিন্তু এটা প্রমাণিত যে তিনি ভারতীয় নাগরিক। তাহলে নাগরিককে কেন ভোট দিতে দেওয়া হবে না নির্বাচনের আগে, কেন এই সমস্যার সমাধান হবে না, এই প্রশ্ন তুলে এবার ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী শুক্রবার থেকে। এবং প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, সুমনদার কাছে আমি যাবো। তবে তার আগে পিউ, আমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, 2 দশক আগে যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, তিনি এখন মুখ্যমন্ত্রী, তাকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এভাবে ধর্নায় কেন বসতে হচ্ছে, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, এই যে ভবানীপুর নিয়ে কথা হচ্ছে, এতগুলো বিধানসভা 294টা,
টার্গেটটা, ভবানীপুরটাই কেন টার্গেট? বারবার ভবানীপুরই কেন কথায় আসছে? অফকোর্স ভবানীপুর আসছে এই কারণে, কারণ ভবানীপুর মমতা ব্যানার্জির কেন্দ্র এবং বিজেপির অপোজিশন তৃণমূল কংগ্রেসের প্রথম মুখ, প্রধান মুখ, কার্যত প্রাণভোমরা মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জিকে যদি হিট করা যায় সেটা তার প্রতিঘাত অনেক অনেক বেশি, তার ম্যাগনিটিউড অনেক অনেক বেশি। মানে খুব ছোট করে বললে আমরা দেখতে পারি যে 2021-এ বিজেপি 200-র আশপাশ পর্যন্ত যেতে পারেনি, তাদের যে টার্গেট 200 আসন জয়ের ছিল, কিন্তু তারা নন্দীগ্রামে জিতেছে। এইটা বিজেপির কাছে এনক্যাশ করার মতো একটা অস্ত্র। শুভেন্দু অধিকারী এই 5 বছরে কতবার মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি, 1 9 5 6, মানে যে ব্যবধানে উনি জিতেছেন নন্দীগ্রামে, সেই সংখ্যাটা কতবার, কত রকম ভাবে, কত সভায় বলেছেন, এটা যদি আমরা বুঝে দেখার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবো যে এই একটা মমতা ব্যানার্জিকে আমরা হারাতে পারছি, এটা মুকুটে পালক। তাই অবশ্যই নজর ভবানীপুর কেন্দ্র। ভবানীপুর কেন্দ্র বলেই এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছে বলেই বিজেপি, আমরা দেখছি লাগাতার শুভেন্দু অধিকারী নানা কর্মসূচি করছেন ভবানীপুরে। দোলের দিন দেখো, হাজরা থেকে কালীঘাট তিনি যাত্রা করছেন। মানে ভবানীপুর কেন্দ্রে এবং হাজরা, যেটা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার গড় ধরা হয়, ঠিক সেই জায়গাগুলোতে বিজেপি, শুভেন্দু অধিকারী তারা নিজেরা ওখানে কর্মসূচি রাখছেন। ভবানীপুর জুড়ে নানা কর্মসূচি থাকছে এবং শুভেন্দু অধিকারীর ওই কথাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। উনি বলেছিলেন মাস 2 আগে, আর 5% হিন্দু ভোট যদি আমরা পাই 5%, তাহলে আমরা ভবানীপুরে জিতে যাব। সুতরাং অবাংলাভাষী ভোটার অধ্যুষিত ভবানীপুর, যেটা বিজেপির বড় আশা, তারা বিজেপিকেই বেছে নিতে পারেন, ভোট দিতে পারেন। সঙ্গে যদি এক্সট্রা 5% নিয়ে নেওয়া যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব। একদিকে ওই ভাবমূর্তি যে মমতাকে আমরা হারাচ্ছি, যেটা দিলীপ ঘোষ আজকে বলেছেন, মমতা অপরাজেয় নন, এটা নন্দীগ্রাম দেখিয়েছে 5 বছর আগে, আবার তার রিপিট টেলিকাস্ট করতে চাইছে বিজেপি। একদিকে অঙ্ক, একদিকে ভাবমূর্তির কথা মাথায় রেখে। একদমই তাই। আর এই জায়গা থেকে আমি সুমন্ত আপনার কাছে এটাও যোগ করে দেব, যেটা পিউ বললেন, এবং একই সঙ্গে এটাও বলতে হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তন করতে গেলে শুধুমাত্র একটা কেন্দ্রে ফোকাস করলেও যে হবে না, সেটাও কিন্তু বিজেপি ভালো মতো জানে। তাই পট পরিবর্তনের জন্য সংখ্যাগরিষ্ঠতা দরকার। যেখান থেকে পিউ শেষ করলেন, যদি আমি সেখান থেকে শুরু করি, সবসময় তো রাজনীতিতে যে প্রধান বা রাজনীতি বা কূটনীতিতে তাকে আক্রমণ করাটাই নিশানা হয়। ডোনাল্ড ট্রাম্প তো প্রথমে আয়াতুল্লাহ খেমেনিকেই খতম করার জন্য চেষ্টা করেছেন, যে কোনো পলিটিক্সে সেটাই নিয়ম। ফলে ভবানীপুর যে পলিটিক্যাল হটসিট হবে তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দুটো আসপেক্ট আছে, যে আপনার বাকি দুটো যে আলোচনার যে দুটো কেন্দ্র, কেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, আমরা যদি একটা সিম্পল অ্যারিথমেটিকে দেখি, যেহেতু এর আগে আপনি যুদ্ধ নিয়ে আলোচনা করছিলেন, কাতারের পপুলেশন হচ্ছে 32 লক্ষ আর কুয়েতের পপুলেশন হচ্ছে 52 লক্ষ। তো এই দুটো দেশে, তথাকথিত মুসলিম দেশে যত লোক থাকে, তার চাইতে বেশি লোকের নাম পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। তো তাহলে সেটা একটা, মানে কুয়েত এবং কাতার যদি কালকে হঠাৎ ম্যাপ থেকে উবে যায়, তাহলে যা এফেক্ট হবে, সেই এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় পড়ছে। আর তৃতীয় পয়েন্ট আমি বলবো, আমি দিলীপ ঘোষের বক্তব্য মন দিয়ে শুনে যেটুকু বুঝলাম, দিলীপ ঘোষের লক্ষ্য যতটা না ভবানীপুর, তার চাইতে বেশি রাজ্যসভা। দেখুন, শ্রমিক ভট্টাচার্য চলে গেছেন, রাহুল সিনহা চলে গেছেন, ফলে দিলীপ দাও হয়তো ভাবছেন যে রাজ্যসভার পরবর্তী নিরাপদ আসনটা আমার জন্য দরকার, কারণ বিজেপি ক্রমশ তার পুরনো নেতাদেরকে ভালো জায়গা দিচ্ছে। আমার মনে হয় দিলীপ দার কাছে পলিটিক্যাল ইনসেন্টিভটা অনেক ওই পাশে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।